তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। গুড ইভিনিং। এখন বাজছে 8:30। তো আমি এখন অনেকটাই সুস্থ, মানসিক দিক থেকে বলো, শারীরিক দিক থেকে বলো। জীবনে অনেক কিছু দেখলাম, লাইফে লাইফে অনেক কিছু দেখলাম, মানে ভালো খারাপ। অনেক ভালো মানুষের সাথে দেখা হলো চলার পথে, তবে অনেক ভালো মানুষও দেখলাম, অনেক খারাপ মানুষও দেখলাম, অনেক জঘন্যতম মানুষ দেখলাম, খারাপের থেকেও খারাপ দেখলাম, অনেক মিথ্যাবাদী দেখলাম, অনেক প্রতিবাদী দেখলাম। যাই হোক, ছাড়ো তো। আমি ভিডিওটা যাদের ভালো লাগবে না তাদেরকে আমি প্রথমেই বলে দেবো তোমরা ভিডিওটা না দেখে চলে যেতে পারো। আর যাদের মনে হচ্ছে যে না আমার ভিডিওটা মানে দেখা যেতে পারে, কথাগুলো শোনা যেতে পারে, তো তোমরা শেষ পর্যন্ত দেখো। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো এটা কোনো ব্লগ নয়, আমি লিটারালি এই চ্যানেলে আমি ব্লগ কোনোদিনই দিইনি। আমি আমার লাইফস্টাইল, অশান্তি টশান্তি এই ভিডিওগুলোই শেয়ার করতাম, আমার পাস্ট যেটা ছিল, একটা জঘন্যতম পাস্ট, সেটাকে নিয়ে। তো তারপরে এই চ্যানেল থেকে সব ভিডিওগুলো ডিলিট হয়, সেটাও বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি যে কেন ভিডিওগুলো ডিলিট করেছি। তো অনেক কারণ আছে। আমার এই বিয়েটা হচ্ছে দ্বিতীয় বিয়ে, সেটার জন্য আমাকে অনেক কিছু লাইফে ফেস করতে হয় বা হচ্ছে, বা অনেক কিছু শুনতে হয়। তো যাই হোক, সেটা আমি কোনো তোয়াক্কা করি না, পরোয়াও করি না। যাই হোক, নিজেকে এমনভাবে তৈরি করছি যেন সেই কথাগুলোর ঊর্ধ্বে আমি নিজেকে দাঁড় করাতে পারি, সেইভাবেই। আর একটা কথা বলার আওয়াজ আসে, নিচেতে পড়াচ্ছে আমার হাজব্যান্ড, আমার দিদির ছেলেটাকে। তো ওকে পড়াতে গেলে একটা যুদ্ধ করে পড়াতে হয়, তো সেই যুদ্ধটা চলছে। তো কথাটা হচ্ছে যে এখন আমি আপাতত আমার দিদির বাড়িতেই থাকছি, আমার হাজব্যান্ডও থাকছে, আর আমার শাশুড়ি মা থাকছে আমার মা বাবার কাছে। আজকে ডিসেম্বর থেকে যত মাস হয়ে গেল, 2 মাস আমার বর যখন জেলে ছিল, সেই 2 মাস আমি আমার মেসির বাড়িতে ছিলাম। তারপর থেকে আমি আমার বাবার বাড়িতে আমার শাশুড়ি মাকে রেখে আসি। আমার সাথেই ছিল আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড জেলে থাকাকালীন আমার মেসির বাড়িতে। তারপর জেল থেকে চলে আসার পর আমার হাজব্যান্ড আর আমি আমার শাশুড়ি মাকে আমার বাবার বাড়িতে রেখে এসেছি। আর আমার শাশুড়ি মা এখন ওখানেই থাকবে, খুবই ভালো আছে। আর আমার বাবা তো বলেই দিয়েছে যে যতদিন বেঁচে থাকবে তোর শাশুড়ি আমাদের সাথেই থাকবে, মানে আমার মা সেবা যত্ন করছে একটা বাচ্চার মতো করে। মানে সেই মানুষটা এতটা ভালো আছে যে সেই মানুষটা ওখান থেকে আসতে চাইছে না। আমরা বললাম কিছুদিনের জন্য চলো দিদির বাড়িতে থাকবে, আমাদের সাথে থাকবে, তারপর আবার চলে আসবে। বললো না আমি এখানেই ভালো আছি। মানে আমাদের গ্রামের পরিবেশটা ওনার খুব ভালো লেগেছে, খোলামেলা বাড়ি, আমাদের অনেক বড় উঠোন, আমার বাবা মা সবার। তো যাই হোক, এর জন্য আমি আমার বাবা মায়ের কাছে প্রচণ্ড ঋণী হয়ে থাকবো। এমনিতেও ঋণী হয়েছিলাম, আরও ঋণী হয়ে গেলাম, আমার বড় ঋণী হয়ে গেল যে আজকে আমাদের খারাপ দিনে, মানে আমাদের পাশে দাঁড়িয়ে, আমাদের যে মেন্টালিটি এতটা খারাপ অবস্থায় ছিল, আমরা শারীরিক দিক দিয়ে বলো, আমি তো শারীরিক দিক দিয়ে বলো, মানসিক দিক দিয়ে বলো, এতটা ভেঙে পড়েছিলাম। সেই পজিশনে আমার দিদি, আমার জামাইবাবু, আমার দাদা বৌদি, আমার বাবা মা সবাই পাশে দাঁড়িয়েছে। যাই হোক, তো আমার বর এটাই বলে যে অনেকেই জানো তো আমার বর যখন বিয়ে করেছিল পণ নেয়নি, মানে ও পণ বিরোধী, তো পণ নেয়নি। তবে আমার বাবা মা যতটা পেরেছে আমাকে দিয়েছে, পরেও দেবে, ইন ফিউচার এখনও দিচ্ছে। তো যখন দরকার পড়ে আমরা হাত পাতি, আর সেটা সঙ্গে সঙ্গে কোনোদিনই না হয় না। তো যাই হোক, পণ বিরোধীতে পণ না নিয়েই বিয়ে করেছিল, কারণ আমাদের বিয়েটা এমনিতেই কি বলবো, রিলেশন হয় তারপরেই বিয়ে হয়। তো সেই সূত্রে ও বলেছিল ভালোবাসার দামটা কোথায় থাকলো, যেহেতু আমি ডিভোর্সই ছিলাম। তো আরও ও পণটা নেয়নি, কারণ মানুষ ওকে, মানে ও এই জিনিসটা শুনতে চায়, মানে কি বলবো, বলে না যে টাকার জন্য বিয়ে করেছে ডিভোর্সি মেয়েকে, টাকার লোভে, এই জিনিসটা ও শুনবে না বলে, মানে এই জিনিসটা থেকে ও মানে কি বলছে যে আমি ভালোবেসেছি সেই জন্য বিয়ে করেছি, এই জিনিসটা প্রমাণ করার জন্য শুধুমাত্র ও আমাকে পণ ছাড়া বিয়ে করেছে, পণ বিরোধী সেই জন্য। আর অনেকটা পণ বিরোধী ও, মানে কি বলবো মানুষ। তো সেই জন্য ওকে অনেক কথা শুনতে হয়, তার জন্য ওকে অনেক প্রবলেমও ফেস করতে হচ্ছে ইদানিং অনেকজনের কাছ থেকে। অনেকজনকে এটাও বলতে শুনেছি যে মানে যারা কেস কাছারি করেছে, আমি বলতে শুনেছি, আমার কাছে আছে কল রেকর্ডিং। যাই হোক, যে ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, সেখানে 1 কোটি টাকাও পণ পেতো। তা ওর শ্বশুরকে বললো যে 1 কোটি টাকা পণটা যদি দেয় তাহলে কেসটা তুলে, মানে ও বিয়ে করেছে আমাকে। আর প্রবলেম হচ্ছে ওর বাবা মায়ের কোনো প্রবলেম ছিল না, কিন্তু প্রবলেম হচ্ছে থার্ড পার্সন যারা আছে তাদের। তো যাই হোক, মানুষের মেন্টালিটি। তো কথাটা হচ্ছে যে অনেক সম্পর্ক শুরু হয় খুব সুন্দর দিয়ে, ফুলের মতো করে অনেক সম্পর্ক শুরু হয়, মানে সেটা এত সুন্দরভাবে শুরু হয় যে ভাবাই যায় না যে সেটা একটা সময় গিয়ে এতটা জঘন্য হতে পারে। প্রথম কথা হচ্ছে আমার প্রথম বিয়েটা মানে এমনভাবে শুরু হয়েছিল, আমার ছেলেকে আমি তারপর এত বাজে বিয়ে 10 দিন পর থেকে আস্তে আস্তে হলো জিনিসটা। তারপর হঠাৎ করে আমার ছেলে পৃথিবীতে আসে, তাকে নিয়ে আমি বাঁচতে শুরু করি। আমার মতো মা, আমি যাকে ছেড়ে একটা সেকেন্ডও ভাবতে পারতাম না, তাকে ছেড়ে আজকে 3.5 বছর বয়স তখনও আমার কাছে গিয়েছে, তাকে ছেড়ে আজকে 4 বছর হয়ে গেল সে আমার কাছে নেই। 4 বছর কেন, হ্যাঁ 4 বছরই হয়ে গেল সে আমার কাছে নেই। তো যাই হোক, আমি আমার মতো মা, মানে বাথরুম গেলেও যার ছেলেকে নিয়ে বাথরুমে যেত সেখানে সেই মা তার ছেলেকে ছেড়ে আছে 4 বছর হয়ে গেল। এটার জন্য আমাকে অনেকে দায়ী করে, হ্যাঁ আমি নিজেকে এখন বুঝতে পারি অনেকটা দায়ী করি। কারণ আমি যদি আমার মাই যদি আমার জায়গায় থাকতো তাহলে আমিও আমার মাকেই ভুল বুঝতাম বা খারাপ ভাবতাম, বা আমি যদি অন্য কাউকে দেখি সেটা খারাপ ভাববো। বাট আমার জায়গায় দাঁড়িয়ে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি করেছি।
তো যাই হোক, সে একটা ভালো সুস্থ জীবন পেয়েছে, এটাই আমার কাছে অনেক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে সারা জীবন ভালো থাক, আমাকে ছেড়ে থাক আর আমার কাছে থাক, সে ভালো থাক। একটা মায়ের এটাই চাওয়া, সে তার সন্তান তার কাছে থাক আর না থাক, সে ভালো থাক যেখানেই থাকুক, আমি সেটাই চাই। তো প্রথম বিয়েটা তো অনেক রকমভাবে অনেক, দাঁড়াও গাড়িটা চলে যাক। তো আমার ফার্স্ট বিয়েটা লোকে আমাকে অনেক ভুল বোঝে না, বলে নাকি আমি আমার বরের মানে আমার সেকেন্ড হাজব্যান্ড যে আছে তার জন্য ছেড়েছি। ওই যারা আসল সত্যিটা কেউই জানে না, সেটা শুধুমাত্র আমার ফ্যামিলির লোক জানে, কারণ আমরা সেই ফ্যামিলি থেকে বিলং করি না যে অপর দিকে থুতু ফেলে নিজের গায়ে লাগবে। যতক্ষণ না সম্পর্কটা থেকে বেরিয়ে আসার মন মানসিকতা তৈরি করেছি, ততক্ষণ পর্যন্ত আমি ওই সম্পর্কটার একটুকু দাগ লাগতে দিইনি গায়ে, একটু দাগ লাগতে দিইনি গায়ে। হ্যাঁ, আমার খুব রিচ ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, অনেক টাকার মালিক তারা, অনেক তাদের লাইফস্টাইল এমনই। যারা আমার বিয়েতে কোনো যাত্রী গিয়েছিলো তারাও এখনও পর্যন্ত বলে যে এত পয়সাওয়ালা মানে এমন ফ্যামিলিতে বিয়ে কীভাবে হলো, অনেকে এরকমও বলতে শুনেছি। তো যাই হোক, সেই বলে না যে পয়সা দিয়ে কোনো কিছু বিচার করা যায় না, সেটা আমি আমার ফার্স্ট। সেই জন্যই বলবো যে বোন বা দিদিরা ভাবছো যে পয়সা দিয়েই সব কিছু পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, তাদেরকে হাত জোর করে বলবো যে না, পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না। সেটা সব থেকে বড়ো এক্সাম্পল আমি, ঠিক আছে? তো আমি আর কি বলবো। তো যখন আমি গ্রামে আসতাম, আমার লাইফস্টাইল এমনই ছিল, সবাই আমার দিকে তাকিয়ে দেখতো, এরকম একটা লাইফস্টাইল আমি লিড করতাম। এখন আমি তার সেরকম লাইফস্টাইল কেন, আমি আগে যেমন ছিলাম আমার বড় বাড়িতে, তার থেকেও লো বাজেটের লাইফস্টাইল লিড করি, বা আমার হাজব্যান্ডের যতটা সামর্থ্য আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করি। তা আমি তার থেকেও ভালো ফিল করি বা তার থেকেও ভালো আছি। তাহলে বুঝতে পারছো যে ওইগুলো কোনো কিছুই নয়, ওইগুলো কোনো কিছু ম্যাটার করে না। যারা এগুলো বোঝে না, টাকা 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 করে, তাদের জিন্দেগি পুরো ওই টাকার পিছনেই চলে যাবে, শান্তি সব কিছু শেষ হয়ে যাবে। তো আমি এসেছি শুধুমাত্র একটু ভালোবাসার খাতিরে, একটু সম্মান, ওখানে তো আমার কোনো রকম কোনো সম্মান ছিল না, তো সেই সম্মানটুকু পাওয়ার আশায়। বাট বলে না যে উপরওয়ালা তোমার জন্য যেটা ঠিক করে রেখেছে তুমি সেটাই পাবে, তুমি যতই চাও আর যতই যা করো। তো কথাটা হচ্ছে যে অতটা সহজ হয় না দ্বিতীয় বিয়েটা, প্রথম বিয়ের থেকেও কঠিন হয় দ্বিতীয় বিয়েটা কিছু কিছু মানুষের জন্য। সেটা সমাজ, যারা নিজেকে শিক্ষিত বলে নাকি যে আমরা উচ্চ শিক্ষার মানুষ, আমরা শিক্ষিত, আমরা সেই মানুষগুলোই আবার আড়ালে এই জিনিসগুলোকে সমাজ বিরোধী এই জিনিসগুলো করে থাকে। দ্বিতীয় বিয়ে মানে মেয়েটাকে কি বলবো, যা বলবো তাই শুনতে হবে, ঘরের সব কাজ তাকেই করতে হবে, ঘরের নকরানি হয়ে থাকতে হবে। তারপর মানে আরও হয় না যে মেয়েদেরকে জ্বালালে, পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে যেমনভাবে জ্বালায় সেই জিনিসগুলো করতে হবে আর কি। দ্বিতীয় বিয়ে মানে সে তো একদম দ্বিতীয় বিয়ে যখন হয়েছে, তার অনেককে এটাও বলতে শুনেছি যে আমার নাকি এটা 5 নাম্বার বিয়ে। তারপর আমার নাকি 4-5টা বাচ্চা আছে, একটা বাচ্চা 4-5টা থেকে সরে এসে দুটোতে এলো, একটা নাকি মারা গেছে আর একটা আছে। আমি নিজেই জানি না যে আমার বাচ্চা মারা গেছে। মানে অবাক লাগে এই কথাগুলো শুনি যখন। আমি হয়েছিল তো 17 বছর বয়সে আমার বিয়ে, 17+এ। তারপরে বিয়ের 3 বছর 4 বছর কাটাই, মানে 10 দিন পর থেকে অশান্তি, তারপরে বাচ্চা হয় 1.5 বছর পর। তারপর থেকেই সেপারেট থাকি, মানে আমার বাবার বাড়িতে থাকি, ওখানেও যেতাম মাঝে মাঝে, তারপরে একবারে সেপারেট হয়। তো সেই মাঝেই নাকি আমার 2টো বাচ্চা হয়ে গেছে, একটা মারা গেছিলো আর একটা আমার বেঁচে আছে। যাই হোক, আমি নিজে জানি না আমার বাচ্চা মারা গেছে। যাই হোক, যাদের বলা মুখ তাদেরকে বলতে দিতে হবে, তারা বলে কোনো কিছু করতে পারবে না, আমার ভালো থাকাটা কেউ কেড়ে নিতে পারবে না, এটাই হচ্ছে কথা। তো যেটা কথা বলছিলাম যে দ্বিতীয় বিয়ে অনেকে মনে করে যে, আমাকে দেখে আমাকে অনেকজন এক্সাম্পল করে, মানে মানুষের মধ্যে একটা ধারণা যে দ্বিতীয় বিয়ে, আর আমিও ভয় পেয়ে গেছিলাম যে দ্বিতীয় বিয়ে হয়তো আরও খারাপ পরিস্থিতি হতে পারে। অনেকে এটা এখনও পর্যন্ত ভাবছে যে আমার ফার্স্ট বিয়েটাকে সেই জন্য কম্প্রোমাইজ করে নিচ্ছে, যে দ্বিতীয় বিয়েটা হয়তো আরও খারাপ হতে পারে, সেই ভেবে ভয়ে প্রথম বিয়েটাতেই মানে কষ্টে জীবনটা কাটাতে চাইছে। তাদেরকে বলবো যে হ্যাঁ, সবাই আমাকে দেখে কেউ এরকম ডিসিশন নিয়ে নিও না, কারণ আমি এমনই একটা মেয়ে, যতক্ষণ না আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবো বা চাইবো, ততক্ষণ আমি কারোর গায়ে একটা দাগ পড়তে দেবো না। তুই এখানে 25 টাকা, যেটা বলছিলাম যে অনেকে আমাকে দেখে, অনেক মেয়ে সাহস পায়, সাহস বলবো না, এগুলো দুঃসাহসী বলবো, যে আমাকে দেখে কেউ শুধু এক্সাম্পল করতে যেও না যে ও এরকম আছে, ও ভালো আছে, বা ও আছে তাহলে আমিও এরকম থাকবো, ও দিয়ে নিজের ডিসিশন নিও না। নিজেরটা নিজে বোঝো, তোমার কি করলে ভালো হবে, তোমার পজিশনটা তুমি সব থেকে ভালো বুঝতে পারবে। আরও একটা টাইপের মেয়ে আমি বলে দিই, যে আমি প্রথম থেকেই না প্রচণ্ড মানে স্কুল লাইফে, কলেজ লাইফে হয় না, সবাই বসে গল্প করতো, প্রেম এসব, আর আমি গল্প করতাম আমার বর এরকম হবে, আমার বর এরকম হবে। সবাই বলতো তুই খুব বিয়ে পাগলা মেয়ে, সত্যি আমাকে আঘাত আমার বন্ধুরা। আমি ভাবতাম যে বিয়ে ছাড়া জীবনে আছে কি, বিয়ে করবো, ছুটিয়ে সংসার করবো। আমি খুব মানে একটা রান্না করবো, নতুন সংসার, এই ধরনের আমি পছন্দ করতাম। মানে কি হয় না, একটা থেলাপাতির ঘর যেমন আমরা ছোটোতে পাতি, সেরকম আর কি, যে জীবনটা এরকম হবে। বাট সেটা আমার কপালে প্রথমটাতে আমি পাইনি। তো তখন আমার বাড়ির লোক বললো যে এত ছোটোতে বিয়ে দিয়ে দিলাম, তারপর এরকম। তো সবাই আমাকে প্রথম থেকে, বাচ্চাটা হওয়ার আগে থেকেই আমাকে সবাই ব্রেন ওয়াশ করছিল আমার বাড়ির লোক, বাট আমি শুনিনি, সমাজের কথা ভেবে। তারপরে আমি আর পারলাম না, আমার পক্ষে সম্ভব হলো না। জল যখন মাথার উপরে চলে গেল, তখন আমি ভাবলাম যে না, এটা থেকে, এই টক্সিক রিলেশনশিপে থাকার থেকে আমার বেরিয়ে গিয়ে একা লাইফ লিড করা অনেক ভালো। কপালে ছিল, আমার বরের সাথে আমার দেখা হলো, আমার লাইফে এলো। যাই হোক, তো এটাই হচ্ছে যে অনেক মেয়ে আছে যে আমি কী টাইপের মেয়ে বলে, যে আমি সংসার পছন্দ করি, আমি একটা সংসার হবে, একটা এই হবে। তো সেই জন্য আমার বাবা মা, আমার আল্লাহ দিয়েছে, আমার একটা সংসার আবার হয়েছে।
আর অনেক মেয়ে কী করে যে বিয়ে করার পরে সংসার করবো না, এখানে ওখানে চড়ে বেড়াতে পারবো, এখানে ওখানে ওই করতে পারবো, হ্যাঁ অনেক কিছু করতে পারবো, সেই করার পরে সেই বিয়েটা থেকে বেরোবেও না, মানে ডিভোর্সই মানে ওদের কাছে পচা হয়ে গেছে। তো সেই জিনিসটা মানে সেই কী বলবো, এগুলো কি বলে যে ওভার ওভার, আমার কথাটা মনে পড়ছে না, যাই হোক, কনফিডেন্সে সে বিয়েটাতেও থাকবে না, আবার বিয়েটা থেকে বেরোবেও না, মানুষটাকে ঝুলিয়ে রাখবে, কষ্ট দেবে, আবার নিজেকে প্রচণ্ড কীরকম প্রমাণ করবে যে দেখো আমি প্রচণ্ড মহান, আমি ডিভোর্স নিইনি, বা ডিভোর্সের থেকেও বাজে পরিস্থিতি সেই বিয়েটাতে। তারপরেও ডিভোর্স নিলে তো দুটো মানুষ আলাদা হয়ে যাবে, নিজের মতো বাঁচতে পারবে, কেউ কারোর সাথে থাকবে না, কিন্তু তার থেকেও বাজে পরিস্থিতিতে থাকবে, দিয়ে সে নিজের মন মতো ঘুরে বেড়াবে, নিজের স্বাধীনতায় ঘুরে বেড়াতে পারবে, বাট সে বিয়েটাতে থাকবে, মানুষটাকে জ্বালাবে, এই করবে, অনেক রকমের মানুষ আছে। আমি বাপু ওইসবে নেই, আমার যদি মনে হয় যে না আর সম্ভব নয়, আমি সরে আসবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করব, অন্য কারোর ক্ষতি করে নয়, সেটা যদি আমাকে আমি ভালো রাখতে পারি, কারোর ক্ষতি না করে, তো আমি সেটাই চাইবো, এটাই আমার বক্তব্য। তা কথাটা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে মানুষের অতটা সহজ হয় না। আমাকে দেখে অনেকজন ভাবতে পারে যে খুব সহজ, লাইফে এর কোনো রেস্ট্রিকশন নেই, এর কোনো বাধা নেই, এ যেখানে ইচ্ছে যেতে পারছে, যা খুশি করতে পারছে, পড়াশোনা করতে পারছে, তারপর যা খুশি ড্রেস, মানে আমার ড্রেসের দিক দিয়ে বলছি, যে গ্রামে যেটা হয় আর কি, শাড়ি পরতে হবে, মাথায় কাপড় দিতে হবে, হাতে শাখা পলা পরতে হবে, আমি তো সবসময় পরে থাকি না, যখন পড়াশোনা করে লেখালেখি করে আমি খুলে দিই, এক্সারসাইজ করতে গেলে খুলে দিই, তো সেই রকম অনেকজন ভাবে যে খুব সহজ, বাট না, অতটাও সহজ নয়। আমি তাদেরকে বলবো যে দ্বিতীয় বিয়েটা অতটা সহজ হয় না যতটা মনে হয়। তুমি তোমার বর ভালো হলেও তোমার সাইডে থার্ড পার্সনগুলো তোমাকে ভালো থাকতে দেবে না, তবে তার মাঝেও তোমাকে ভালো থেকে দেখাতে হবে তাদেরকে, এটাই হচ্ছে তোমার লড়াই, আর তোমার কোনো লড়াই নেই, জানো তো। তা যাই হোক, একটু জল খেয়ে নিই আমি। এই ভিডিও সেকেন্ড পার্টও আসবে। আমি তো আমাদের লাইফে যে একটা বিশাল বড় একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা মানে কি বলবো। আর দ্বিতীয় বিয়েটা তাদের জন্য আরও কঠিন যাদের একটা বাচ্চা আছে, যারা একটা বাচ্চার মা, মানে তাদেরকে যে কেমনভাবে মানুষের কথা, মানুষের সহ্য করতে হবে, সেটা মানে বলে বোঝানো যাবে না। আরে বাচ্চা আমি হারিয়েছি, আমি জানি একটা মায়ের কষ্ট একটা বাচ্চা থেকেও তার নেই, একটা মা হয়েও সে মা ডাক শুনতে পায় না তার বাচ্চার মুখ দিয়ে। প্রথম সে তার কাছ থেকে, যে বাচ্চাটার কাছ থেকে সে মা ডাক শুনেছিল, সেই বাচ্চাটাকে সারা জীবনের জন্য হারাতে চলেছি। একটা মেয়ের কাছে সহজ নয়, কিন্তু একটা মেয়ে খুব কষ্টে চাপে পড়ে, ফ্যামিলির চাপে বলো, মানসিক চাপ বলো, সব দিকটা সহ্য করে সেই মেয়েটা কিন্তু সেই ডিসিশনটা নেই। তার কলিজার টুকরা, আমার বাচ্চা ছিল আমার জীবন, এখন আমার বর আমার জীবন, যাই হোক। তা আমি তাকে ছেড়ে বাঁচতে শিখে গেছি, আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে। তবুও আমার লাইফে আমার মনে হয় না যে আমি আর বাচ্চা নিতে পারবো, বা আমি আব্রাহামের জায়গাটা কাউকে, মানে আমার ছেলের নাম আব্রাহাম, আমি ওর জায়গাটা কাউকে দিতে পারবো, বাট আমাকে নিতে হবে, আমার বরেরও তো স্বপ্ন আছে, আমাকে নিতে হবে। সবাই আমাকে বোঝায় যে না, বাচ্চা হয়ে গেলে তার মুখ দেখে তুই সব ভুলে যাবি, কিন্তু না, আমার ছেলে, আমি যে তাকে কিভাবে যত্ন করে বড় করে তুলেছি, সেই মানুষটাকে আমি এত সুন্দর করে বড় করলাম, একটা ফুল কেটে সেই ফুলটা আমি কাউকে দিয়ে দিলাম, আমার পরিস্থিতি ঠিক সেই রকম। তো একটা বাচ্চার মায়ের জন্য দ্বিতীয় বিয়েটা আরও কঠিন, যদি সে বাচ্চার কাস্টাডি না নিতে পারে, তাকে ফ্যামিলির চাপ বলো, তার নিজস্ব চাপ বলো, সব চাপের জন্য আমাকে বাচ্চাটা হারাতে হয়েছে। সেটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল, আমি যদি একটু ভালো হতাম তাহলে আজকে আমি আমার বাচ্চাটা, সত্যি বলছি, আমি দিতাম না, আমার যদি 5,000 টাকাও মাসে ইনকাম করতে পারতাম, আমি আমার বাচ্চাটাকে দিতাম না, কিন্তু তাকে একটা ভালো লাইফ দেবো, সেই জন্যই আমি, আমার কাছে থাকলে সে ভালো লাইফ পেতো না। আমি যে জিনিসগুলোতে জড়িয়ে আছি, যে জিনিসগুলো আমাকে মানে টলারেট করতে হচ্ছে, আমাকে মানে কি বলবো, যখন আমি কোনো জায়গায় যাই না, আমাকে জিজ্ঞেস করে যে তোমার বাচ্চা হয়েছে, বাচ্চা আছে, আমার বরের মুখের দিকে আমি একবার তাকাই, তারপরে ভাবি যে কী বলবো, হ্যাঁ বলবো না বলবো, হ্যাঁ বললে ওর খারাপ লাগবে নাকি, সেটাও ভেবে আমাকে অনেক সময় বলতে হয় না আমার কোনো বাচ্চা নেই, এখনও হয়নি। তখন আমার ছেলের কথা আমাকে মনে পড়ে যায় যে আজকে তুই থাকতেও আমি বলতে হচ্ছে যে আমার কোনো বাচ্চা নেই, আমার ভিতরটা মানে মোচড়িয়ে ওঠে। তো যাই হোক, এটা কোনো লজ্জা নয়, কোনো কিছু নয়, আমাকে আমার বরের কথা ভেবে এগুলো করতে হয় কখনো কখনো। তো অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু জীবনের শিক্ষা আমি পেলাম, অনেক কিছু মানে আগের বিয়েটাতে যা ছিল, এই বিয়েটাতে আমি অনেক কিছু শিখলাম, অনেক মানুষ শিখলাম। ওটাতে শুধু কিছু একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট এটা কি বলবো, মানে গ্রামের মানুষ একটু অন্যরকম হয় দেখবে, শহরের মানুষ, আমার তো বাজারে বিয়ে হয়েছিল, তো ওখানে ওদের বাড়িটার মধ্যে সব কিছু সীমাবদ্ধ ছিল, না পাড়া প্রতিবেশী ছিল, না রিলেটিভস ছিল, না কোনো কিছু ছিল, যেটুকু ছিল ওইটুকুর মধ্যে আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলির মধ্যে। আর এটা আমার গ্রামে বিয়ে হয়েছে, তো এইটুকু কোনো কিছু হলেই সেটা এলাকায় ছড়িয়ে যায়, মানে এলাকার মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। তো যাই হোক, সব কিছু করে আমি ভালো আছি, আমি নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছি, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। তোমরা একটু সাপোর্ট করবে, আর সবাই আমার বাচ্চাকে আশীর্বাদ করবে, সে যেন অনেক বড়ো হয় জীবনে। আমি চাই যে সে আমাকে দেখা যে না, আমি তোমাকে ছাড়াও মা অনেক কিছু জীবনে করতে পেরেছি, আমি হেরেও জিতে যাবো সেই দিন।
যাই হোক, আমি ভিডিওটার সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো। এটুকুই, অনেকটা বড় হয়ে গেল। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসতে থাকবে যে কোনো পরিস্থিতিতে আমার মতো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।